হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইজ। আজ চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তুলনামূলক নট এ শর্ট ফিল্ম টাইপ ভিডিও, নট অ্যাজ 10-15 মিনিটের ভিডিও। আজকের ভিডিওটা বেশ বড় একটা গোছের ভিডিও হবে। আজকের ভিডিওতে মূল বিষয়বস্তু কি তা আমি তোমাদেরকে বলছি। তার আগে তোমাদেরকে বলি, সবেমাত্র ইউটিউব চ্যানেল স্টার্ট করেছি, খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি পাচ্ছি। তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সবসময় পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ, একটা কথা, জানি না তোমাদের আমার ভিডিওগুলো, আমার কথা বলার ধরন কিংবা আমার তোমাদেরকে বইগুলো সাজেস্ট করাটা কেমন লাগে, বাট যদি তোমরা মনে করো যে একটু ইমপ্রুভ করতে হবে বা অন্যরকম কিছু করতে হবে, তাহলে অবশ্যই আমি সেটা চেষ্টা করে দেখতে পারি। তবে যাই হোক, আজ আর বেশি কথা বাড়িয়ে লাভ নয়, শুরু করা যাক ভিডিওটা। আজকের ভিডিওটা বেশ অনেকটাই বড় এবং লং ভিডিও হতে চলেছে, কারণ আজ আমি নিয়ে চলে এসেছি নভেম্বর মাসে আমি কি কি বই পড়লাম এবং সেই বইগুলো আমার কেমন লাগলো এবং বইয়ের বিস্তারিত সমস্ত কিছু। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম বই দিয়ে। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ আমার কাছে চলে এসেছে চন্দ্ররাজার বলি বাই সঞ্জয় ভট্টাচার্য। এই চন্দ্ররাজার বলি বইটি প্রকাশিত হয়েছে বুক ফ্রম নামক আমাদের একটি প্রকাশনালয় থেকে। এই চন্দ্ররাজার বলি বইটি যিনি লিখেছেন সঞ্জয় ভট্টাচার্য, এনার ব্যাপারে যদি আসি, এই সঞ্জয় ভট্টাচার্য বেসিক্যালি একজন লেখক। ইনি ছোটবেলায় বেশ লেখালেখি করতেন, ওকে, এবং তার পাশাপাশি ইনি বেশ দীর্ঘদিন একটা বিরতি দেওয়ার পর ওনার পড়াশোনা সমস্ত কিছু শেষ করার পরে আবার উনি লেখালেখির জগতে ফিরে আসেন। নবকল্লোল পত্রিকায় ছোটদের গল্প লিখতে উনি শুরু করেন। এরপর ইনি শুধু ছোটদের গল্পতেই থেমে থাকেননি, ইনি এছাড়াও লিখেছিলেন বেশ কিছু ভ্রমণ কাহিনী, ছোট গল্প, উপন্যাস প্রভৃতি নানা রকমের গল্প। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায়, নিউজ পেপারে, পত্রপত্রিকায় এনার গল্প, ভ্রমণ কাহিনী ইত্যাদি প্রকাশিত হয়ে বেরিয়েছে, বেরোচ্ছে এবং বেরোতো। এই সঞ্জয় ভট্টাচার্যকে আমরা বেসিক্যালি, শুধু আমি নই, পশ্চিমবাংলার সমস্ত মানুষেরা আমরা এনার সাথে প্রথম পরিচিত হই বেসিক্যালি অডিও স্টোরির মাধ্যমে। অডিও স্টোরিতে ইনি আসার পর, অর্থাৎ এনার গল্প আসার পর, এনার নাম এবং এনার সুখ্যাতি ও এনার জয়যাত্রা চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। বেসিক্যালি সানডে সাসপেন্সে একটি বেশ ভালো একটি সিরিজ আছে, তার নাম হচ্ছে কালচক্র সিরিজ। সানডে সাসপেন্সে এই কালচক্র সিরিজটা খুব বেশি মানুষদের এবং শ্রোতা ও পাঠকদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছিল। এবং তারপরে চন্দ্ররাজার বলির যে উপন্যাস চন্দ্ররাজার বলি, এই বইটি সেটি, এই বইটির প্রথম, এই উপন্যাসটির যেটা প্রথম ভাগ, সেটা অডিও স্টোরিতে আসার পর চারিদিকে কোলাহল পড়া যায় এই লেখক এবং লেখকের এই উপন্যাসটির জন্য। এবং সকলেই আবদার করেছিল এবং অনেক জায়গাতে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে সব জায়গায় ঝড় উঠে গেছিল এই গল্পটাকে নিয়ে। এবং সকলের অনুরাধে অবশেষে চন্দ্ররাজার বলি বাই সঞ্জয় ভট্টাচার্য প্রকাশিত হয়েছে বুক ফার্মের তরফ থেকে। বইটি প্রকাশিত হয়েছে এই বছর অগস্ট মাসে। এই বছর অগস্ট মাসে বইটি প্রকাশিত হয় এবং বইটির মুদ্রিত মূল্য 275 টাকা এবং বইটির মধ্যে মোট পৃষ্ঠা সংখ্যা 151টি। এইবার তোমাদেরকে বইটার ব্যাপারে একটুখানি বলি। প্রথমত, বইটিতে একটি ডাস্ট কভারেজ এরকম দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, যাতে ডাস্ট কভারেজ, ডাস্ট প্রোটেকশন অ্যাজ ওয়েল। এবং এই বইটির ডাস্ট প্রোটেকশনের উপর খুব সুন্দর একটা ইউভি গ্রাফিক্স ডিজাইন করা, দেখতে পাচ্ছ চন্দ্ররাজার বলি লেখাটা এবং এই খড়গগুলো, তার সাথে চন্দ্ররাজার যে দুটি চোখ ও সঞ্জয় ভট্টাচার্যের নাম ইউভি গ্রাফিক্স ডিজাইন করা আছে। এবং বইটির পিছন দিকে হচ্ছে বইটির মূল বিষয়বস্তু, ঘটনাটা কি, এই সম্বন্ধে লেখা আছে। বইটির মধ্যে বেসিক্যালি একটি মাত্র আমরা উপন্যাস খুঁজে পাই এবং
হয়তো অনেকে তোমরা এরকম আছো যে যারা উপন্যাস পড়তে ভালোবাসো না, আবার অনেকে আছো যারা এমন হয়তো উপন্যাস চাও যেটা হবে কিছুটা প্রেম, কিছুটা ট্র্যাজেডি, এরকম টাইপের। হয়তো অনেকে তোমরা ভয় বা অলৌকিক কিছু পড়তে ভালোবাসো না উপন্যাসের ক্ষেত্রে। বাট আমি বলবো এই চন্দ্ররাজার বলি ভয় বা অলৌকিক অতি প্রাকৃতকে ছাড়িয়েও বেশ কয়েক গুণ উপরের উঁচু লেভেলের একটি লেখা। এর মধ্যে তোমরা একটা বন্ধুত্ব, প্রেম, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সমস্ত কিছু তোমরা এর মধ্যে পেয়ে যাবে। এইবার এই বইটির যদি আমি কথা বলি, বইটির যে পৃষ্ঠাগুলো বুক ফার্মের সম্বন্ধে আমার কিছু বলার কোনো দরকার নেই। তোমরা সকলেই জানো বুক ফার্ম যে ধরনের বই প্রকাশ করে তাদের যে পেজের কোয়ালিটি সেটা নো ডাউট অত্যন্ত ভালো, জাস্ট চুমু, কিছু বলার নেই। এবং এই বইয়ের যে ফন্টগুলো তোমাদেরকে একবার বইয়ের ফন্ট দেখাই। বইয়ের এই যে ফন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, বইয়ের ফন্টগুলো মানে না খুব বড়, না অত্যন্ত ছোট, মাঝারি সাইজের, চোখে লাগবেও না। অর্থাৎ পড়ার সময় যে অনেক সময় হয় খুব ছোট লেখা থাকলে চোখে যেমন ব্যথা করে বা ধাঁধা ধরে যায়, ওইরকম টাইপের নয়। লেখাগুলো যথেষ্ট ভালো, ছোট সাইজের, আকৃতি মোটামুটি ভালো। বইয়ের মধ্যে এই উপন্যাসটি টোটাল 32টি খণ্ডে বিভক্ত এবং এটি একটি ডায়েরি আকারে লেখা। ডায়েরি আকারে অর্থাৎ প্রথমে লেখক তার বন্ধু, অর্থাৎ মানে লেখকের বন্ধু নয়, লেখক এখানে একটি মূল ক্যারেক্টার হিসেবে নিজেকে পরিচালিত করেছেন। সেই ক্যারেক্টারের নাম হচ্ছে, আমি যদি খুব ভুল না বলে থাকি, আসলে অনেকদিন আগেই পড়া, আমি ভুলে গেছি, তার নাম হচ্ছে জয়ন্ত। তো এই জয়ন্ত আর তপন, আর তারপর আসছেন একজন ভদ্রলোক যিনি বেসিক্যালি একজন অধ্যাপক একটা কলেজের। আমি সবার নাম বলবো না, না হলে হয়তো তোমরা আহ, গল্পটা সম্বন্ধে কিছুটা জেনে যাবে এবং হয়তো তোমাদের পড়ার ইচ্ছে করবে না। তাই আমি দুজন মেন ক্যারেক্টারের নাম বললাম, তপন এবং জয়ন্ত। এছাড়াও আরো বেশ কিছু ক্যারেক্টার আছে। তোমরা ধীরে ধীরে গল্পটা পড়তে পড়তে ভিতরে ঢুকতে ঢুকতে তোমরা জানতে পারবে যে কি হতে চলেছে এবং কেন হচ্ছে ও কি। সো মূল বিষয়বস্তু যদি আসি, গল্পটির মূল বিষয়বস্তু হচ্ছে এইটি যে উড়িষ্যার একটা বনভূমি আছে যেটা হচ্ছে ডেঙ্কানল। সেই ডেঙ্কানলে তপন নামক বন্ধুটি, জয়ন্ত এই তপন নামক বন্ধুটি, তপন হচ্ছে দুজনে একসাথে ছোটবেলা থেকে পড়াশোনা করেছে এবং তপন বর্তমানে একটা নিউজ রিপোর্টার হিসেবে বর্তমানে কাজ করে, কিন্তু জয়ন্ত একটা স্কুলের কিরানি হিসেবে মাত্র চাকরি করে। তো এই তপন গিয়েছিল একজন কুখ্যাত একজন আতঙ্কবাদী নকশালপন্থীর কাছে, তার সাথে দেখা করতে এবং ইন্টারভিউ নিতে। বাট সেই নকশালপন্থীর সাথে তার তখন দেখা হয়নি এবং তারপর সে চলে যায় একজন লোকের কাছে। সে শুনতে পারে যে ভগীরথপুর নামে একটি গ্রাম আছে এবং সেই গ্রামে পুজো হয় চন্দ্ররাজা নামক একটি দেবতার, এবং এই দেবতার জন্য দিতে হয় নরবলি। এবং এই নরবলি কেন দিতে হয়, কিভাবে দিতে হয়, তার বিধি নিয়মাবলী সমস্ত কিছু আমরা ধীরে ধীরে গল্পের গতির তালের সাথে, ছন্দের সাথে সাথে এগোতে এগোতে আমরা জানতে পারবো। বাট একটা কথা আমার বলার আছে এই বইটির বিষয়ে, এই বইটির মধ্যে কিছু জায়গায় কিছু প্রশ্ন উত্তর তোমরা খুঁজে পাবে না। আমার নিজের কাছেও কিছু জিনিস আছে যা এখন স্পষ্ট থেকে গেছে, যা আমি পুরো বইটা দুবার পড়ে ফেলেছি, তাও সেই উত্তরগুলো আমি কোথাও না কোথাও খুঁজে পাইনি। তো বেসিক্যালি এত দূর, এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। বেশি বলে ফেললে তোমরা হয়তো আর বইটা পড়তে পছন্দ করবে না বা হয়তো ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। সো যাও, বইটা কেনো, কিনে নিয়ে পড়ো। নোটার অত্যন্ত ভালো একটা বই। আমার রিকমেন্ডেশনে সবার প্রথমে থাকছে এই বইটি। যাও, গিয়ে কেনো এবং পড়ো। আর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই নট অনলি দ্য ভিডিও, যদি বইটা তোমাদের ভালো লাগে তাহলে পড়ার পর ফিরে এসে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো। আমার মতবাদ এই বইটির জন্য এইটুকুই। চলে আসছি এবার পরের বই নিয়ে। ওকে, সো গাইস, এবার শুরু করছি আমাদের নভেম্বর মাসের দ্বিতীয় বই নিয়ে। সো নভেম্বর মাসে আমি যে দ্বিতীয় বইটি পড়েছিলাম সেটি হচ্ছে দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত পল্লবী সেনগুপ্তের লেখা অতৃপ্ত অশরীরী। বেসিক্যালি এই বইটির যে নাম
সেটা খুব একটা ইন্টারেস্টিং। কেন তোমরা ভাববে হয়তো যে এটাতে আবার ইন্টারেস্টিং কি আছে, অতৃপ্ত এবং অশরীরী, বাট জিনিসটা সেরকম কিছু নয়। অতৃপ্ত অশরীরী এই নামটি এসেছে বইয়ের বেসিক্যালি দুটো গল্পকে নিয়েই। একটি গল্পের নাম অতৃপ্ত এবং আরেকটি অর্থাৎ দ্বিতীয় গল্পটির নাম অশরীরী। এই অতৃপ্ত এবং অশরীরী, অতৃপ্ত হচ্ছে একটি তোমার বেসিক্যালি এখানে লেখিকা যা বোঝাতে চেয়েছেন, আমার যা মনে হয়েছে এই অতৃপ্ত অশরীরী ব্যাপারে, যে আমাদের মানুষের মনের মধ্যে আমরা কোথাও না কোথাও কিছু একটা অতৃপ্ত থেকে যায়। সমস্ত কিছু ডেলি জীবনকার মধ্যেও আমাদের হয়তো কোথাও না কোথাও একটা কিছু একটা খিদে বা আকাঙ্ক্ষা আমাদের প্রতিটা মানুষের মনের মণিকুঠিরে কোথাও না কোথাও আটকিয়ে থেকে যায়। তো সেইখান থেকে আমাদের মনের মধ্যে একটা অতৃপ্তির সৃষ্টি হয়। তো সেই অতৃপ্তির ফলেই আমরা হয়তো কখনো অন্ধ হয়ে ভালোটাকে খারাপ এবং খারাপ জিনিসটাকে ভালো ভেবে নির্বাচন করে আমাদের জীবনটাকে আমরা শেষ করে ফেলি। তো বেসিক্যালি এখানে এই প্রথমে এবং মানে প্রথমে যে এই অতৃপ্ত যে উপন্যাসটি আছে এবং অশরীরী একটি বলতে গেলে সেটি উপন্যাস, দুটি উপন্যাস, বাট অশরীরীটা একটু ছোট এবং অতৃপ্তটা বেশ অনেকটাই বড়। এই অতৃপ্ত উপন্যাসটির মধ্যে তোমরা দেখতে পাবে বেসিক্যালি একটা চড়াই উতরাই, যেখানে হচ্ছে প্রথম পর্ব সেকাল এবং একাল দুভাগে বিভক্ত আছে। প্রথম পর্ব সেম ভাবে সেকাল দ্বিতীয় পর্ব, একাল দ্বিতীয় পর্ব। এইভাবে লেখিকা একটা প্রায় 50, 60, 70 এবং বা বলতে পারো কয়েকশো বছর আগেকার একটা ঘটনাকে প্রথমে উনি বলেছেন এবং তারপর বর্তমান জগতে আবার ফিরে এসেছেন। এই চড়াই উতরের মধ্যে দিয়ে এই গল্পটি অর্থাৎ এই প্রথম গল্পটি গিয়েছে অতৃপ্ত। এবং এই অতৃপ্ত যে গল্পটি তার মধ্যে বেসিক্যালি আমরা খুঁজে পাই ম্যাডাম পল্লবী সেনগুপ্তের পুরনো দুটি চরিত্র, একটি নন্দিনী আর একজন কুয়াশা। এদের দুজনকে আমরা দেখতে পাই। তো এই নন্দিনী এবং কুয়াশা হচ্ছেন বেসিক্যালি নন্দিনীর হাজবেন্ড, আর উনি একজন অধ্যাপক। তো এরা বেসিক্যালি কুয়াশা ট্রান্সফার হওয়ার ফলে একটা নতুন জায়গাতে চাকরি করতে এসেছে এবং গল্পের যে মূল ভিত্তি বা মূল যে চরিত্র সে হলো নন্দিনীর ভাই। আমি নাম এখানে বলবো না, আমি জাস্ট তোমাদেরকে গল্পের একটা সারাংশ তোমাদেরকে বলবো, একটা সামারি তোমাদেরকে দেবো, যাতে তোমরা শুনে ইন্টারেস্টেড হয়ে ওনার এই বইটি কিনে পড়তে পারো। সো যাই হোক, যেটা বলছিলাম, এই নন্দিনীর যে ভাই সে বেসিক্যালি একটা আইটি কোম্পানিতে চাকরি করত এবং সেখানে তার একটি মেয়ের সাথে খুব ভালো ঘনিষ্ঠতা এবং প্রেম ছিল। কিন্তু হঠাৎ একটা ঝামেলা এবং অফিসের যে অফিস পলিটিক্স যাকে বলে এক কথায়, সেই অফিস পলিটিক্সের জন্য নন্দিনীর ভাই তার চাকরি হারিয়ে ফেলে এবং সেই মেয়েটি তাকে প্রত্যাখ্যান করে, তাকে বিবাহ করতে এবং তার সাথে কোনো রকম প্রেমের সম্পর্ক রাখতে সে অস্বীকার করে। যার ফলে নন্দিনীর ভাই সম্পূর্ণ রকম ভাবে ডিপ্রেশনে ভুগতে শুরু করে এবং সে বিভিন্ন রকম বদ নেশা যেমন মদ, সিগারেট এসবের মধ্যে ঢুকে পড়ে এবং এর পরিবারের লোকেরা ভাবে যে হয়তো ছেলেটা এবার নিজের জীবনটাকে নিজের হাতে ধরে শেষ করে ফেলবে। যার ফলে নন্দিনী তার ভাইকে নিয়ে তার হাজব্যান্ডের সাথে যেখানে তার হাজব্যান্ডের বর্তমানে চাকরি অর্থাৎ যে কলেজে তিনি অধ্যাপক সেইখানে চলে এসেছে। তো এইবার আমরা দেখতে পাবো যে সেইখানে আসার পর একটি মেয়ে, গ্রামের একটি মেয়ে, ঝাড়খণ্ড গ্রামের একটি মেয়ে, সে মাঝে মাঝে প্রত্যেকদিন বিকেলবেলা করে এই কুয়াশা এবং নন্দিনীদের বাড়ির সামনে আসে আর জানলা দিয়ে তাকিয়ে থাকে নন্দিনীর ভাইয়ের দিকে। এবং শুধু তাই নয়, নন্দিনীর ভাই যখন ছাদে থাকে তখনও সেই মেয়েটি কোনো না কোনো রকম ভাবে সেই নন্দিনীর ভাইকে দেখার জন্য ওদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এইটি যে এই মেয়েটির সাথে পরে নন্দিনীর ভাইয়ের দেখা তো হয়, কিন্তু মেয়েটি অদ্ভুত রকম ভাবে হাওয়ায় মিশে যায়, জাস্ট লাইক কর্পূর। সো এরপর কি হবে এবং কেন হবে বা কি ঘটতে চলেছে তা জানতে হলে তোমাদেরকে সেকালের কথায় যেতে হবে। এবার সেকালের কথায় যদি আসি, সেকালের ঘটনায় বেসিক্যালি একজন জমিদার, দুটি জমিদার পরিবারের গল্প এখানে আছে। একজন জমিদার পরিবারের মেয়ের সাথে আর একজন জমিদারের বিবাহ হয় এবং এই জমিদারটি পূর্বে বিবাহিত ছিল এবং তার স্ত্রী মারা যান। তো যার ফলে ইনি একজন রাজপুরোহিতের সাথে কথাবার্তা বলে একটি
নতুন একজনকে বিবাহ করেন, নতুন একটি মেয়েকে। এবং এই মেয়েটি বিবাহের পরে এনাদের ফুলশয্যা রাতে জানতে পারেন যে ওনার যে হাজবেন্ড তিনি বেসিক্যালি নপুংসক, তিনি কোনো বাচ্চাকে জন্ম দিতে সক্ষম নন। তো মাতৃত্ব, নট মাতৃত্বহীনতা, এরপর জমিদারের যে স্ত্রী তিনি ভাবেন যে হয়তো তাকে চিরকাল এইভাবে কোনো রকম ভাবে তিনি মাতৃত্বের সুখ পাবেন না, তিনি তার হাজবেন্ড ওনাকে কোনোদিনও রকম ভাবে কোনো রকম ভালোবাসা বা শারীরিক সুখ দিয়ে ওনাকে ভরিয়ে তুলতে পারবেন না। তার ফলে উনি অত্যন্ত দুঃখী হয়ে পড়েন এবং ফিরে যায় এই পুরোহিতের কাছে। এবং এই পুরোহিতের ব্যাপার নিয়ে একটা টুইস্ট আছে। এই পুরোহিত একজন খুব নোংরা ও দুশ্চরিত্র এবং আম, যাকে বলে একজন ভণ্ড একজন ব্যক্তি, যিনি খুব বাজে রকম ব্যবহার করেন এই মেয়েটির সাথে। এবং আশা করছি তোমরা হয়তো কিছুটা হয়তো বুঝতে পারছো আমার কথার মাধ্যমে। বাট বেসিক্যালি কি ঘটেছিল, কেন ঘটেছিল, কখন ঘটেছিল, তা জানতে হলে তোমাদেরকে পড়তে হবে অতৃপ্ত অশরীর বইটি। তা এই তো গেল অতৃপ্তর ব্যাপারে। অশরীর ব্যাপারে যদি বলি, অশরীর ব্যাপারে আমার জাস্ট কিছু বলার নেই। আই মিন, গল্পটা নো ডাউট অত্যন্ত ভালো। আমি চাই না ওটার ব্যাপারে তোমাদের কিছু বলি, জাস্ট তোমাদের উৎসাহ বাড়ানোর জন্য আমি অতৃপ্তর ব্যাপারে বললাম। অশরীরটা পড়লেও তোমরা নো ডাউট কোনো রকম ভাবেই তোমাদের মনে কোনো অতৃপ্তি আসবে না, এইটুকুটা আমি তোমাদেরকে গ্যারান্টি নিয়ে বলতে পারি। সো আর অপেক্ষা না করে চলে যাও, গিয়ে দ্বীপ প্রকাশন থেকে কিনে ফেলো অতৃপ্ত অশরী বাই পল্লবী সেনগুপ্ত। এইবার যদি আমি বইটির ব্যাপারে আসি, এই তো গেল গল্পের ব্যাপারে, এবার যদি বইটির ব্যাপারে এবং লেখিকার ব্যাপারে যদি আসি, তাহলে পল্লবী সেনগুপ্ত বেসিক্যালি তার জীবনের প্রথম লেখা শুরু করেছিলেন লেখিকা হিসেবে 13 বছর বয়সে। এবং ইনি প্রথম সারির একমাত্র ওই যে কিশোর পত্রিকায় গোলাপ কুড়ি নামক একটি গল্প ওনার প্রকাশিত হয় এবং তিনি পুরস্কৃত হয়েছিলেন এই গল্পটি লেখে। এরপরে ইনি বেসিক্যালি একজন হিউম্যান রাইটসের উপর ইনি কাজ করেছেন এবং করেন। ইনি বেসিক্যালি পিএইচডি করেছেন, ইনি একজন ডক্টরেট আই মিন আখ্যানধারী একজন ব্যক্তি। অবশ্যই বুঝতে পারছো ওনার জ্ঞানের সম্প্রসার কত দূর। এবং ফেসবুকে এনার একটি পেজ আছে অথার পল্লবী সেনগুপ্ত নামে, তোমরা অবশ্যই ওনাকে গিয়ে ওনার ফেসবুকে ফলো করতে পারো এবং ওনার অন্যান্য বইগুলোর ব্যাপারে জানতে পারো। উনি সর্বমোট বর্তমানে যতদূর আমি জানি লিখেছেন সর্বমোট 25টি গল্প, 25টি বই ওনার প্রকাশিত হয়েছে, যা বিভিন্ন প্রকাশনীর হাত ধরে, শুধুমাত্র দ্বীপ নয়, দেশ পাবলিকেশন, পত্রভারতী এবং আরো অন্যান্য। এবার যদি বইটির ব্যাপারে বলি, বইটির ব্যাপারে আমার একটুখানি দ্বীপ প্রকাশনকে এটাই বলার আছে যে ওনারা এই যে বইটি বানিয়েছেন, এই বইটির বেসিক্যালি ডাস্ট কভারটা অত্যন্ত ভালো, নো ডাউট। বাট আমার জানি না কেন মনে হচ্ছে যে ডাস্ট কভারের উপর যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটি কোনো রকমই কোনো চিত্রশিল্পীর দ্বারা অঙ্কিত নয়। এটি আমার যতদূর মনে হয় এটি বেসিক্যালি এআই দিয়ে বানানো হয়েছে এবং এআই কৃত। ওকে। তারপর দ্বিতীয় ব্যাপারে যেখানে আসবো সেটি হচ্ছে বইয়ের উপর ডাস্ট কভারের তলায় এইরকম একটা তোমরা হার্ড বাউন্ড পাচ্ছ যার উপর কোনো ছবি বা কোনো কিছু নেই। ওকে, ইটস ফাইন। বাট এইবার যদি আমি পেজের ব্যাপারে যদি আসি, এদের বাঁধন আগে ভালো ছিল, বাট এখন জানি না, হয়তো হতে পারে এটা হয়তো আমি হয়তো বইটা ভালো পাইনি, সেই কারণে হয়তো বইটি এরকম, বা হয়তো বাঁধনটাই হয়তো এরকম টাইপের, আমি ঠিক বলতে পারবো না। তোমরা গিয়ে নিজেরা বই অবভিয়াসলি চুজ করে দেখে নিয়ে কেনো। ওকে। সো এই বইটির বেসিক্যালি আমার বাঁধনটা খুব একটা ভালো লাগেনি। ওকে। আর আমি বলবো যে বইটির দাম হচ্ছে 275 টাকা এবং বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা তোমরা পেয়ে যাবে হচ্ছে 142টি। সো দামের পৃষ্ঠা সংখ্যা হিসাবে দামটা আমি বলবো তুলনামূলক একটুখানি বেশি। বাট গল্প এবং উপন্যাস যা আছে তা নো ডাউট দুর্দান্ত। সো সেই দিক থেকে তোমাদের অবশ্যই পোষিয়ে যাবে তোমাদের টাকাটা। বাট আমি বলবো দ্বীপ প্রকাশনকে তোমাদের বাইন্ডিং এবং পেজের কোয়ালিটি ভালো, বাট বাইন্ডিংটা এবং এই হার্ড কভার এইরকম টাইপের এটা না করলেও আপনারা পারতেন। বাট নো ডাউট বইটা খুব ভালো, আমার খুব ভালো লেগেছে, রিকমেন্ডেশনে রইলো। অবশ্যই পড়ো এবং পড়ে নিয়ে ফিরে এসে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো অতৃপ্ত অশরীরী বাই পল্লবী সেনগুপ্ত।
আমাদের মানুষের জীবনে অতৃপ্তির কোনো রকম শেষ থাকে না। কেউ বা ভুগছে খিদের জ্বালায়, কেউ বা ভুগছে বেকারত্বের জ্বালায়, আবার কেউ বা ভুগছে প্রেমের জ্বালায়। এই প্রেম, বেকারত্ব, খিদে অর্থাৎ মানুষের যে কোনো রকম চাহিদা, এই সমস্ত কিছুর খিদেই মানুষকে কোনো না কোনো রকম ভাবে ঠেলে নিয়ে যায় তার নিজের মানসিকতা এবং মানবত্ব বোধের থেকে অনেক দূরে। এবং কত রকম জঘন্য নির্মম পাপ আমরা মানুষেরা করে থাকি। তাই আজকের আমার তৃতীয় বইটি হচ্ছে 13 নম্বর ফ্লোর বাই অভিষেক চট্টোপাধ্যায়। এই বইটির ব্যাপারে যদি আমি বলতে যাই, হয়তো একটা 10 মিনিটের ভিডিওতেও কুলোবে না। বইটি অভিষেক চট্টোপাধ্যায় রচিত এমন একটি বই, অর্থাৎ এটি কিন্তু, আমি জাস্ট বই বলছি তাই, এটি কিন্তু একটা গোটা একটি উপন্যাস। সো এই উপন্যাসটি এমন একটি উপন্যাস যা মানুষের, অর্থাৎ প্রতিটা মানুষের মনের শিহরণে রন্ধে রন্ধে জাগিয়ে তুলবে একটা প্রশ্ন, এবং সেই প্রশ্নের তোমরা হয়তো উত্তর ঠিক মতো সেভাবে খুঁজেও পাবে না। তো এই 13 নম্বর ফ্লোর বইটিকে নিয়ে আমি এত কিছু বলছি কেন, এবং কি বা লেখা আছে এই 13 নম্বর ফ্লোর উপন্যাসটির মধ্যে, যা লিখেছেন অভিষেক চট্টোপাধ্যায়। এই বইটির ব্যাপারে বলার আগে আমি অবশ্যই অভিষেক চট্টোপাধ্যায়ের ব্যাপারে কিছু কথা বলতে চাই। অভিষেক চট্টোপাধ্যায়, আমরা প্রথম ওনার বই আমরা পেয়েছিলাম বুকলুক থেকে, ম্যাও নামে একটি বই থেকে। এরপর অভিযান পাবলিশার্স থেকে ওনার প্রকাশিত হয়েছে পরপর 3-4টি বই, এবং সর্বমোট উনি আপাতত লিখেছেন 7 থেকে 8খানা বই। বেসিক্যালি সবগুলোই এক একটি উপন্যাস। সো এই 13 নম্বর ফ্লোর তার মধ্যে একটি অন্যতম। এইবার অভিষেক চট্টোপাধ্যায়ের ব্যাপারে যদি আমি 2-4টে কথা যদি বলি, অভিষেক চট্টোপাধ্যায় কলকাতার একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ইনি ইতিহাস নিয়ে স্নাতক হয়েছিলেন, এবং এর পাশাপাশি উনি নানা রকম পত্রিকায় বেসিক্যালি ভ্রমণ সংক্রান্ত লেখালেখি উনি করতেন। আর বিভিন্ন রকম সংবাদ পত্রিকাতেও এবং বেশ কিছু ম্যাগাজিনসে ওনার এই ভ্রমণ সংক্রান্ত তথ্য, গল্প, উপন্যাস এগুলো ছাপা হতো। ইনি একাধারে কিন্তু লেখক হওয়ার পাশাপাশি ইনি একজন খুব বিশিষ্ট মাপের একজন সঙ্গীত শিল্পী। ইনি ইনার গলার সুর অত্যন্ত ভালো, খুব মধুর। ইনি নিজেও গান করেন এবং গান লেখেন। বর্তমানে এনার প্রায় শ্যামা সঙ্গীত থেকে শুরু করে বেশ কিছু ঐতিহাসিক গান প্রভৃতি নানা রকম ক্ষেত্রে উনি বিচরণ করে বেড়ান, এবং প্রায় 13 থেকে 14খানা গান এনার আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। রিসেন্টলি উনি চন্দ্রাবলী নামে একটি গান লিখেছিলেন, এবং সেটি পাবলিশড হয়েছে ইউটিউবে। আপনারা গিয়ে সার্চ করে চন্দ্রাবলী অভিষেক চট্টোপাধ্যায় লিখে আপনারা সার্চ করে গানটি অবশ্যই শুনবেন। আমার তো বেসিক্যালি গানটা খুব ভালো লেগেছে, এবং সত্যি মানে ওনাকে কুর্নিশ। উনি এত ট্যালেন্টেড একজন মানুষ, যিনি শুধু লেখার জগতেই নেই, সঙ্গীত জগতেও ওনার বিচরণ আছে। তো যাই হোক, বেশি কথা না বাড়ি এবার বইটার ব্যাপারে আসি। বইটি প্রথমে আমি বইটির বাহ্যিক গঠন নিয়ে একটু বলতে চাই। বইটির উপরে যে কভার, ঠিক আছে, উপরের কভারটা দেখে হয়তো অতটা আকর্ষণীয় তোমাদের মনে হবে না, কারণ এখানে জাস্ট একটা লিফটের একটা দরজার ছবি, উপরে 13 নম্বর লেখা আছে। হয়তো অতটা বেশি তোমাদের অ্যাট্রাক্ট করবে না, বাট অ্যাট্রাক্ট যেটা হবে তোমরা ভিতরের গল্পটা পড়ে। ভিতরের গল্পটা নো ডাউট অত্যন্ত ভালো, খুব সুন্দর। এরপর বইয়ের যেই ডাস্ট কভার, ডাস্ট প্রোটেকশন যে লেয়ারটা দেওয়া আছে, তার ভেতরে যে বইটির হার্ড বাউন্ড, সেটিও সেম একই রকম ছবি আঁকা এবং একই রকম লেখা আছে। আর আমার বেসিক্যালি এই অভিযান পাবলিশার্সের একটা জিনিস খুব ভালো লাগে। এই বইটি প্রকাশিত হয়েছে অভিযান পাবলিশার্স থেকে, এবং এই অভিযান পাবলিশার্সের ব্যাপারে একটা কথা বলি, ওনাদের
এই জিনিসটা বেসিক্যালি এই বাইরের দিকে লেখা এই অভিযান পাবলিশার্স এবং বইয়ের ISBN নাম্বারটা, এই ট্যাগলাইনের মতন যে ওনারা এটা করেন, এটা আমার প্রচন্ড ভালো লাগে। আর বইটির মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 112টি এবং বইয়ের মুদ্রিত মূল্য মাত্র 200 টাকা। এবং শুধু তাই নয়, এই 200 টাকার উপরেও আবার তোমরা 25% পর্যন্ত ছাড় পেয়ে যাবে। এটা হচ্ছে প্রথম পর্ব বা প্রথম খণ্ড তোমরা বলতে পারো। এরপর এই বইটির দ্বিতীয় পর্ব এবং দ্বিতীয় খণ্ড আছে, যার নাম হচ্ছে মৃত জ্যোৎস্নার রাত্রি। সেটিও লিখেছেন অভিষেক চট্টোপাধ্যায় এবং প্রকাশিত হয়েছে এই আমাদের অভিযান পাবলিশার্স থেকেই। তো এইবার আমি আসি গল্পের ব্যাপারে, অর্থাৎ উপন্যাসটির ব্যাপারে। উপন্যাসের মধ্যেই শুরুতেই আমরা প্রথমে পেয়ে যাব একটি ছেলে, একজন মধ্যবয়স্ক একটি ভদ্রলোক, যিনি বর্তমানে একটি অফিসে জয়েন করেছেন চাকরি করার জন্য। এবং ইনি একটি বেসিক্যালি যেখানে চাকরি করতে ঢুকেছেন সেটি বেসিক্যালি একটি মিডিয়া প্ল্যাটফর্ম, লাইক আমাদের বিভিন্ন ধরনের কি বলা যেতে পারে, আমাদের আকাশবাণী ভবন বা ধরো তোমাদের ABP নিউজ, এরকম টাইপের একটি নিউজ সংস্থাতে। এবং এই সংস্থা শুধুমাত্র তোমার নিউজ বা কোনো রকম গান এইসবই শুধু প্রকাশিত করে না, এরা বিভিন্ন রকম ধরনের সিনেমা, গল্প, শর্ট ফিল্মস এইসবও এরা বানায়। তো এই গল্পের মূল যে আমাদের প্রোটাগনিস্ট, তার নাম হচ্ছে মিহির সরখেল। এই মিহির নামের সাথে জড়িয়ে আছে যত রকমের ইতিহাস এবং অতৃপ্তি এবং একটি অন্ধকার এবং ধুলোর মধ্যে শুয়ে থাকা একটি প্রেম, যে প্রেম না পাওয়ার ফলে একটি মেয়ে আত্মহত্যা করে এবং সেই মেয়ের অতৃপ্ত আত্মা মিহির নামের যে কোনো ব্যক্তির পিছনে ঘুরে বেড়ায় সেই মিহিরকে হত্যা করার জন্য। এই গল্পে এরপর কি হয়েছিল এবং কি হবে ও কেন হচ্ছে তা জানতে তোমাদেরকে অবশ্যই এই বইটা কিনে নিয়ে পড়তে হবে। আমি এই গল্পের উপন্যাসটির বিষয়ে বেশি কিছু বলবো না, তাহলে হয়তো তোমাদের ইন্টারেস্টে চলে যাবে। আর কিছু দু একটা কথা বলার আছে। এই উপন্যাসটি তোমাদেরকে দেখাবে পরিবার, আমাদের ফ্যামিলি কিভাবে আমাদের সবসময় আমাদের আশেপাশে আমাদের থাকে, একটি পরিবারকে কিভাবে একসাথে মিলেমিশে থাকতে হয়। এবং শুধু তাই নয়, আমাদের মনের মধ্যে যতই আমরা নতুন যুগে চলে আসি না কেন, হয়তো যুগ পাল্টিয়েছে, মানুষ উন্নত হয়েছে, সভ্যতা জগৎ এগিয়েছে, আমাদের সকলের হাতে অ্যান্ড্রয়েড ফোন এসেছে, কিন্তু কোথাও না কোথাও মানতেই হবে যে এই জগতে, এই ভূমণ্ডলে কোথাও অন্য একটি জগৎ, একটা অতিপ্রাকৃত পরিবেশ আছে যা আমাদের চোখে অদৃশ্য, কিন্তু সেই জগৎ এবং আমাদের বর্তমান এই মানব জগতের মধ্যে যখনই কোলাহল বা সংঘর্ষণ ঘটে, তখনই ঘটে যায় অতিপ্রাকৃত এবং অলৌকিক জিনিস। সো এই গল্পের যে মেয়েটি আত্মহত্যা করেছেন, তিনি ভেবেছিলেন আত্মহত্যা করার সময় যে ওনার যে প্রেমিক সে তাকে ধোঁকা দিচ্ছে, অর্থাৎ তাকে চিট করেছে, এবং যার ফলে সেই মেয়েটি আত্মহত্যা করে এবং তার অতৃপ্ত আত্মা চারিদিকে ঘুরে বেড়ায় এবং যাকে পায় তাকে মেরে ফেলার জন্য। সো 13 নম্বর ফ্লোর কেন, এবার সেই ব্যাপারে যদি আসি, বেসিক্যালি মিহির সরখেল যে অফিসে চাকরি করে সেখানে টোটাল আছে 26টি তলা এবং 25টি ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরকে নিয়ে 26টি তলা। তো এই 13 নম্বর ফ্লোরে একটি অন্ধকার একটি ঘর, যেখানে কোনো রকম ভাবে সূর্যের আলো ঢোকে না, কোনো রকম সেখানে প্রাণের কোনো রকম সঞ্চার নেই, এবং সেখানে কোনো রকম অফিস বিল্ডিংও বা অফিস ঘরও নেই। যদিও বা এই অদ্ভুত রকম ভাবে যখনই তুমি লিফটে 13 নম্বর ফ্লোরের উপরে কোনো একটি ফ্লোরে যেতে চাইবে, তবুও লিফটটি হঠাৎ এসে 13 নম্বর ফ্লোরে দাঁড়িয়ে পড়বে এবং তারপর গেট খুলে কিছুক্ষণ পর আবার নিজে থেকে গেট বন্ধ হয়ে লিফট আবার তোমার গন্তব্যস্থলে তোমাকে ঠিক সুস্থভাবে পৌঁছে দেবে। কিন্তু এবং এই মিহিরের সাথে ঘটে যায় কিছু অতিপ্রাকৃত ঘটনা। মিহির অজান্তেই ঢুকে পড়ে এই 13 নম্বর ফ্লোরে, এবং তারপর ওর সাথে কি ঘটে, ওর মানসিক অবস্থা কেমন হয়, ওর পরিবারের উপর কি ঘটে, এবং শুধু পরিবার ছাড়া ওর ব্যক্তিগত জীবনে, প্রফেশনাল লাইফে কীরকম প্রতিচ্ছবি প্রতিফলন দেখতে পাই এই 13 নম্বর ফ্লোরকে নিয়ে,
তা জানতে হলে তোমাদেরকে পড়তে হবে 13 নম্বর ফ্লোর বাই অভিষেক চট্টোপাধ্যায়। প্রকাশনায় অভিজে পাবলিশার্স। বইটির মুদ্রিত মূল্য মাত্র 200 টাকা এবং মোট পৃষ্ঠা সংখ্যা 112। চলো এবার শুরু করছি আমাদের চতুর্থ বইটিকে নিয়ে। বাংলা এবং বাঙালির কাছে গোয়েন্দা গল্প এমন একটি গল্প যা হয়তো কোথাও না কোথাও ভৌতিক গল্পের থেকে তার মাত্রা কিছুটা হলেও বেশি। এই বাংলা ও বাঙালির কাছে আমাদের সর্বপরিচিত এবং সবার প্রিয় সর্বসেরা শ্রেষ্ঠ গোয়েন্দা ফেলুদা ও ব্যোমকেশ। এরপরেও বেশ কিছু নাম উঠে আসে, যেমন পরাশর বর্মা, তারপর রুদ্রপ্রিয়ম, তারপর আরও অন্যান্যরা। অবশ্য আজ আমি কথা বলছি আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের একটি দুর্দান্ত গোয়েন্দা সিরিজ রুদ্রপ্রিয়ম সিরিজকে নিয়ে। এই রুদ্রপ্রিয়ম সিরিজে টোটাল 6টি উপন্যাস অর্থাৎ 6টি বই আছে। তার মধ্যে সব থেকে যেটি ষষ্ঠতম, যেটি লেটেস্ট, তার বিষয়ে আজ আমি কথা বলছি। অবভিয়াসলি আমাকে আর বলতে হবে না, তোমরা সকলে বুঝে গেছো রুদ্রপ্রিয়ম সিরিজ মানে মিস দেবারতী মুখোপাধ্যায়। দেবারতী মুখোপাধ্যায় এক অদ্ভুত ধরনের লেখিকা। এনার লেখার ছন্দে এবং তালে এক অদ্ভুত রকম অলৌকিকতা, বাস্তবিকতা এবং প্রেম, পরিবার, পরিবেশ সমস্ত কিছু খুব সুন্দরভাবে ফুটে আসে পাঠক পাঠিকাদের চোখের সামনে। এই দেবারতী মুখোপাধ্যায়ের ব্যাপারে যদি আমি বলি, দেবারতী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1990 সালের 11ই অক্টোবর। ইনি বড় হয়েছেন হুগলির ডানকুনিতে এবং ইনি একটি খুব মেধাবী একজন ছাত্রী। ইনি একটি সরকারি গভর্নমেন্ট কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর তারপর ফাইন্যান্সে ইনি MBA করেন। এরপর মার্কিং আইটি কোম্পানিতে ইনি কর্মসূত্রে এনার কর্মজীবন চালু করেন। এরপর ইনি প্রায় লেখালেখি চলতে থাকে এনার এই কর্মজীবনের পাশাপাশি। ইনি মাত্র 10 বছর বয়সে সংবাদ প্রতিদিন পত্রিকায় একটি আয়োজিত একটি পুরস্কার জিতেছিলেন, সংবাদ প্রতিদিন নামক। এবং 2000 সালে ইনি প্রথম উপন্যাস শুরু করেন, ঈশ্বর যখন বন্দী। এরপর আরো অন্যান্য হচ্ছে এনার কৃষ্ণ সিন্ধু কি, গন্তব্য এখনো এক সভ্যতা দেরি, ঈশ্বরের অন্তিম শ্বাস, ডাকাত রাজা, শিখণ্ডী, নারাজ, নরক সংকেত। এছাড়াও দাশগুপ্ত ট্রাভেলস, গ্লানির ভবতি ভারত। এবং ছোট গল্প সংকলন নির্বাচিত হচ্ছে 42, দেবারতী সেরা থ্রিলার, ছোটদের দেবারতী এবং লেজ। আর নন ফিকশনে এনার হারিয়ে যাওয়া খুনিরা, বাবু ও বার বনিতা, মৃত্যু মডেল, জন্তু ইত্যাদি। এছাড়াও এর পাশাপাশি দেবারতী মুখোপাধ্যায় একজন বেসিক্যালি একজন টিচার। এনার বই আমরা WBCS এবং SSC এক্সামের যে বইগুলো প্রকাশিত হয় তা উনি লেখেন এবং বহু ছাত্রছাত্রীরা ওনার লেখা বই পড়ে WBCS এবং SSC এক্সাম ইতিমধ্যে পাশ করেছেন এবং খুব বড় সংস্থা এবং বড় জায়গায় ওনারা চাকরি করছেন খুব সসম্মানের সাথে। এই গেল দেবারতী মুখোপাধ্যায়ের ব্যাপারে। এইবার যদি আমি আসি এই বইটির ব্যাপারে, বইটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা এবং বইটির মধ্যে মোট পৃষ্ঠা সংখ্যা সর্বমোট 180টি। 180 পর্যন্ত গল্প লেখা এবং তারপর আরো 3টে এক্সট্রা পেজ আছে যেখানে লেখিকার অন্যান্য গল্প সংকলন এবং পাঠপঞ্জি দেওয়া আছে সহায়ক। এবং এই রুদ্রপ্রিয়ম সিরিজের ব্যাপারে যদি বলি, রুদ্রপ্রিয়ম সিরিজের প্রথম গল্প হচ্ছে গন্তব্য এখন এক সভ্যতা দেরি, তারপর সেকেন্ড পার্ট গ্লানির ভবতি ভারতে, থার্ড পার্ট অঘোরে ঘুমিয়ে শিব, ফোর্থ পার্ট
নরক সংকেত, 5th পার্ট ঈশ্বর যখন বন্দী, এবং 5th পার্ট হচ্ছে এই আমার হাতে আজকে থাকা মৃত্যু যখন দুবার আসে। এই মৃত্যু যখন দুবার আসে বেসিক্যালি গড়ে উঠেছে আমাদের সকলের কাছেই খুব নগণ্য একটা জেলাকে নিয়ে, যাকে নিয়ে আমরা খুব একটা বেশি মাতামাতি বা হই হই বা খুব একটা উচ্ছ্বাস দেখায় না। বাট এই জেলা, এই শহর বেসিক্যালি খুব প্রাচীন প্রাগৈতিহাসিক যুগের কিছু সভ্যতা, কিছু ইতিহাস, কিছু সত্য ঘটনা অবলম্বনে এই শহরটি গড়ে ওঠে, যা আর কিছুই নয় যে শহরটি এবং জেলাটির নাম মালদা। এই গল্পটি পুরোটি মালদা শহরের উপর গড়ে ওঠা একটি গল্প। এই গল্পের মধ্যে আমরা বেসিক্যালি জানতে পারবো যে এককাল আগে বাংলার বুকে রোমথা নামে একটি প্রচলিত একটি ব্যবস্থা ছিল। এই রোমথারা ঘুরে বেড়াতো। কে ছিল এই রোমথারা? রাজা লক্ষণ সেন কে ছিলেন? তিনি কি সত্যি মানে কাপুরুষ ছিলেন, নাকি তিনি ছিলেন একজন বীর পুরুষ? এরপর এই রোমথা পর থেকে উঠে আসে মেন গল্পের ধারা। বেসিক্যালি প্রথমে দেবারতী মুখোপাধ্যায় এই গল্পটির মধ্যে মালদা শহরকে এবং মালদা জেলাকে ও গৌড়বঙ্গকে একটি নতুনভাবে তার লেখনের মাধ্যমে একটি নতুন প্রাণ ফিরিয়ে দিতে চেষ্টা করেছেন। তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি নিজে মালদা জেলা থেকে বিলং করি এবং আমি জানি না কিরকম অদ্ভুত রকম ভাবে যখন আমি এই গল্পটা পড়ছিলাম, অর্থাৎ এই উপন্যাসটি পড়ছিলাম, আমি আমার শহরের প্রতিটা অলি গলি রাস্তা মনে হয় চোখের সামনে নিজে দেখতে পাচ্ছিলাম। ওনার লেখাতে প্রাণ পেয়েছে, একটি নতুন প্রাণ পেয়েছে আমাদের মালদা শহর। তোমরা যারা মালদাবাসীরা তাদের সকলকেই বলবো, রুদ্রপুরম সিরিজের অন্যান্য বই তোমরা যদি নাও পড়ে থাকো, অবভিয়াসলি দেবারতী মুখোপাধ্যায়ের মৃত্যু যখন দুবার আসে এই বইটি অবশ্যই তোমরা পড়ো। তোমরা নো ডাউট দেবারতী মুখোপাধ্যায়ের এই বইটি পড়ার সাথে সাথে তোমরা ফ্যান হয়ে যাবে। অবভিয়াসলি দেবারতী মুখোপাধ্যায়ের এবার এই গল্পের বিষয়ে আসি। রুদ্র এবং প্রিয়ম। রুদ্র অর্থাৎ হচ্ছে রুদ্রাণী। রুদ্রাণী একজন বেসিক্যালি পুলিশ অফিসার। এ বর্তমানে একটি অন্য একটা জায়গায় চাকরি করতো, এবং প্রিয়ম এর হাজবেন্ড। তোমরা যারা রুদ্র প্রিয়ম সিরিজের আগে গল্প পড়োনি তারা জানতে পারবে না যে এই প্রিয়ম রুদ্রাণীর জীবনে কত বড় অমূল্য একটি সম্পদ। অর্থাৎ প্রিয়ম ছাড়া রুদ্রাণীর জীবন সম্পূর্ণ নিঃশেষ এবং নিঃশেষিত হয়ে যাবে এই মেয়েটি। এই রুদ্র এবং প্রিয়মের বেসিক্যালি নিজেদের কোনো সন্তান নেই। এরা একটি মেয়ে আছে, এই মেয়েটির নাম আমরা তোমাদেরকে বলবো না, যাকে দত্তক নিয়েছে রুদ্রাণী একটি কেস সলভ করার পর। সেখানে একজন ভদ্রমহিলা ছিলেন। এই ভদ্রমহিলার বাচ্চা মেয়েটি অনাথ হয়ে যাওয়ার পর রুদ্রাণী তাকে দত্তক নিয়ে ফেলে, এবং মূল যে গল্পের ভিত্তি, সেই গল্পের ভিত্তিটা কিন্তু গড়ে ওঠে এই বাচ্চা মেয়েটির উপরে। আপনারা হয়তো পড়ার সময় ভাববেন যে এই বাচ্চা মেয়েটির উপরেই গল্পের মূল ভিত্তি নয়, কিন্তু যদি একটু ভালো মতন পড়েন তখন বুঝতে পারবেন যে এই বাচ্চা মেয়েটির উপর ভিত্তি করে কিন্তু মূল গল্পটা দাঁড়িয়ে আছে। রুদ্র এবং প্রিয়মের এই বাচ্চা মেয়েটি একটি নর্থের দিকে একটি স্কুলে পড়াশোনা করে, এবং সে সেখানে হোস্টেলে থাকে। সে প্রতি বছর ছুটির সময় তার বাবা মার কাছে আসে, যদিও বা সে তার বাবা মাকে বাবা মা নয়, মাসি এবং মেসো বলে ডাকে। কিন্তু এই গল্পের মধ্যে আমরা জানতে পারবো রুদ্র এবং প্রিয়ম তাদের এই মেয়েটিকে কতটা ভালোবাসে। রুদ্র এবং প্রিয়মের এই সিরিজে রুদ্র এবং প্রিয়ম মালদা জেলায় আসার পর রুদ্রাণী দেখতে পায় যে মালদা শহরে একের পর এক বহু মানুষেরা হারিয়ে যাচ্ছে কোনো এক অজ্ঞাত কারণে। এইভাবে বহু মানুষ হারিয়ে যাওয়ার পর এবং বহু মানুষের অকাতরে মৃত্যু হওয়ার পর এবং থানায় রিপোর্ট ডায়েরি হওয়ার পরে যখন উপর মহল থেকে তার উপর কাজের চাপ আসে, তখন রুদ্রাণী ঝাঁপিয়ে পড়ে এর ইনভেস্টিগেশন করার জন্য। এবং ইনভেস্টিগেশনের মধ্যে ঢোকার পর সে জানতে পারে যে এই এখানে একটি বড় একটি র্যাকেট চলছে, যে র্যাকেটটি মানুষদেরকে হয় পাচার করছে। এখানে একটি বড় একটি র্যাকেট আছে, যে র্যাকেটটি হয় মানুষদের পাচার করছে, অথবা তাদেরকে বিক্রি করে দিচ্ছে বাইরের কোনো দেশে বা বাইরের কোনো রাজ্যে, অ্যাজ হয় কোনো রকম চাকর ভাবে, বা তাদের হয়তো বডি পার্টস স্মাগলিং করার জন্য। এই ভিতরে এবার কি আছে তা জানার জন্য তোমাদেরকে এই বইটি কিনে নিয়ে নিজেকে পড়ে জানতে হবে।
এবার যদি আসি বইয়ের ব্যাপারে, এই বইটি নো ডাউট অত্যন্ত ভালো এবং সুন্দর একটি বই। বইয়ের বাঁধন, এই বইটির বাঁধন দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। বইটির বাঁধন নো ডাউট খুব ভালো। বইটির উপরে যে ডাস্ট কভার দেওয়া আছে, সেই ডাস্ট কভারটা খুব সুন্দর। উপরের যে প্রচ্ছদটি, উপরের যে তোমরা প্রচ্ছদটি দেখতে পাচ্ছ, এটি এঁকেছেন স্বর্ণাভ বেরা। এবং বইয়ের ভিতরে যে পৃষ্ঠাগুলো সেটি খুব সুন্দর। বইয়ের বাঁধনও খুব ভালো এবং বইয়ের যে হরফ, সেই হরফগুলো নো ডাউট খুব টু দ্য পয়েন্ট, খুব সুন্দর, খুব পরিমার্জিত এবং চোখে লেগে থাকার মতো। বইয়ের মধ্যে তোমরা প্রতিটা পৃষ্ঠায় পেয়ে যাবে কিছু কিছু ছোট ছোট ছবি, চিহ্ন এবং এবং এর মধ্যে বেশ কিছু অলঙ্করণ আছে, যে অলঙ্করণগুলো দেখতেও খুব সুন্দর। এবং আমি গল্প পড়তে পড়তে মাঝে মাঝে এই অলঙ্করণগুলো বেশ কিছুক্ষণ ধরে খুলে খুলে দেখতাম। আমার যতদূর মনে পড়ছে না, আমি এই শুনেছিলাম যিনি এনার অলঙ্করণগুলো করেছেন, ওনার কিন্তু এই বইয়ের মধ্যে কোথাও নাম লেখা নেই, কিন্তু এখানে উনি প্রতিটা ছবির শেষে নিজের স্বাক্ষর রেখেছেন। যদিও বা আমি সেখান থেকে ওনার নাম উদ্ধার করতে পারছি না এবং পারিনি, জানি না তোমরা পারবে কিনা। তবে আমার মনে হয় ওনার নাম হচ্ছে সুতীশ, যিনি এই ছবিগুলো এঁকেছেন। ছবিগুলো নো ডাউট খুব ভালো, গল্পটার সাথে খুব মানানসই। তবে একটা আমি কথা বলতে চাই, গল্পটা যারা রুদ্রপুরম সিরিজ আগে পড়েছো তোমরা এবং আপনারা ভালো মতোই জানেন যে উনি একটু ধীরে স্থিরে আস্তে আস্তে পুরো জিনিসটাকে এগিয়ে নিয়ে যান, তারপর পুরো জিনিসটার খোলাসা করেন। বাট এইটি একটি প্রথমে খুব ধীরে ধীরে, এটা ধিমে তালে চলবে। যতই তোমরা এগোবে, তত তার মধ্যে রহস্য ঘনীভূত হবে, তোমাদের মধ্যে ইন্টারেস্ট জাগবে নেক্সট কি আছে, নেক্সট কি আছে এটা দেখার জন্য। গল্পের মধ্যে এই উপন্যাসটির মধ্যে যে ছোট ছোট খণ্ডগুলো আছে, সেইগুলো খুব তাড়াতাড়ি এবং চটজলদি তোমাদের শেষ হয়ে যাবে। এবং আমাদের যে ডেডিকেশন, যে এরপর কি হবে, এরপর কি হবে, এই যে ইনথিউজমটা, সেটা সম্পূর্ণভাবে যুক্ত হয়ে থাকবে পুরো বইটার প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত। যদিও বা এখানে একটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই বইটির অর্থাৎ এই উপন্যাসটির শেষের যে পার্ট, সেটা উনি খুব তাড়াতাড়ি চটজলটি ভাবে শেষ করে ফেলেছেন। প্রথম দিকটা থেমে তালে এবং শেষের দিকটা খুব ফাস্ট হয়ে গেছে বলে আমার মনে হয়েছে। যদি উনি এটাকে আর একটু ধীরে সুস্থে লিখতেন তাহলে হয়তো আরো ভালো লাগতো। বাট নো ডাউট বইটা আমার খুব ভালো লেগেছে। বইটিকে আমি সব রকম দিক থেকে, গল্প, ছবি, অলঙ্করণ, বাইন্ডিং, পেজের সংখ্যা, মুদ্রিত মূল্য, পৃষ্ঠা সংখ্যা, সমস্ত কিছু মিলিয়ে আমি বইটাকে দিব 4.8/5। তো যাও, তোমরা বইটা কিনে নিয়ে নিজেরা বইটা পড়ো এবং অবশ্যই পড়ে নিয়ে ফিরে এসে কমেন্ট বক্সে জানিও তোমাদের বইটি কেমন লাগলো। এরপর আমরা আসছি নেক্সট বইয়ে। এইবার আমি বলবো আমাদের আজকের ভিডিওর অন্তিম ও শেষ বইটি নিয়ে। এই বইটির ব্যাপারে বলার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই। আপনারা যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, জাস্ট নট লাইক অলৌকিক কিছু চোখের সামনে ঘটে গেল, অতিপ্রাকৃত কিছু হয়ে গেল, ভূত প্রেত, জাস্ট নট লাইক দ্যাট, যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি পড়তে খুব ভালোবাসেন এবং পছন্দ করেন এবং এই বিষয়ে যাদের আগ্রহ, তাদেরকে আমি বলবো মৃত জ্যোৎস্নার রাত্রি বাই অভিষেক চট্টোপাধ্যায় এই বইটি পড়তে। এই বইটি অবভিয়াসলি আমি যেমন আগে আপনাদেরকে বললাম যে এই বইটি আমাদের অভিষেক চট্টোপাধ্যায় রচিত 13 নম্বর ফ্লোর বইটির পরের পর্ব, অর্থাৎ দ্বিতীয় পার্ট। অবশ্যই ওই বইটির সাথে এই বইয়ের কোনো রকম মিল কোথাও আপনারা খুঁজে পাবেন না। গল্পের মধ্যেও কোনো রকম মিল বা ভেদ কিছু আপনারা দেখতে পাবেন না। দুটোই সম্পূর্ণ আলাদা একটি গল্প, ওটি একটি আলাদা এবং এইটিও একটি আলাদা গল্প। সো জাস্ট এই গল্পটি যাতে আপনাদের পড়তে ভালো লাগে, যারা আপনারা পড়েননি, এরকম আমি বলবো না যে ওইটা না পড়লে আপনারা এটা বুঝতে পারবেন না। আপনারা এটাও পড়তে পারেন চাইলে, অথবা ওইটাও পড়তে পারেন 13 নম্বর ফ্লোর। বাট আমি বলবো গল্পের স্বাদ
এবং পরিবেশ ও প্রকৃতি এই সমস্ত কিছু ভালো মতো বোঝার জন্য, ভালো করে জিনিসটার মধ্যে ঢুকে পড়ার জন্য আপনারা আগে গিয়ে 13 নম্বর ফ্লোরটা পড়ে আসুন, তারপর এই বইটি পড়ুন। এবং যদি কেউ মনে করেন 13 নম্বর ফ্লোর পড়বেন না, তাহলে তাদেরকে আমি এই মৃত জ্যোৎস্নার রাত্রি এই বইটির ব্যাপারে বলার আগে এই গল্পের যে মূল ক্যারেক্টার, উপন্যাসের মূল চরিত্ররা, তাদের সাথে আপনাদের একটু পরিচয় আমি করাতে চাই। সো প্রথমে আমরা যেমন জানি, একটি মধ্যবিত্ত পোষা ঘরের একটি ছেলে, মিহির সরখেল, যে একটি মিডিয়াতে চাকরি করতো, প্রথমে ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে, তারপর অবভিয়াসলি প্রমোশন পেয়ে সে এখন চলে এসেছে একজন প্রকাশক হিসেবে। সে এখন একজন ডিরেক্টর এই গল্পটির মধ্যে। অবভিয়াসলি কোন ব্যক্তিরই, কোন মানুষেরই প্রমোশন ভালো লাগে না তাদের জীবনে। সে জীবনের যে কোনো ক্ষেত্রে যে কেউ থাকুক না কেন, প্রমোশন সবরই যোগ প্রাপ্তি একটা জিনিস, তাদের যোগ্যতার বিষয় হিসাবে, এবং প্রমোশন সবারই ভালো লাগে। সো এই প্রমোশন পাওয়ার পরে এই ঘটনাটি ঘটে মিহিরের জীবনে। এইবার মিহিরের এই গল্পে কি ঘটে তা বলার আগে আমি আপনাদের বলি, মিহিরের আছে একটি 2 বছর একটি ছেলে এবং মিহিরের স্ত্রী। এর সাথে সাথে মিহিরের বোন মুনাই ও মুনায়ের হাজবেন্ড সায়ন। সায়ন হচ্ছে কলকাতা পুলিশের একজন অফিসার। আর এর আগের গল্পেও সায়নই তাকে অনেক হেল্প করে মিহিরকে। এবং এই গল্পে আর একজন বিশেষ চরিত্র হচ্ছে মিস্টার নীলাম্বর বাবু। এই নীলাম্বর বাবু একজন প্যারানর্মাল অ্যাক্টিভিটি, একজন সোসাইটির একজন হেড। ইনি বিভিন্ন রকম ভাবে প্যারানর্মাল যে অ্যাক্টিভিটিগুলো সেগুলোর অনুধাবন করেন এবং তার সমাধান খুঁজে বের করে মানুষদেরকে হেল্প করেন। সো বেসিক্যালি এই গল্পে কি হয়, এই গল্পে হয় যে মিহির বর্তমানে প্রমোশন পাওয়ার পরে সে কলকাতা শহরের একজন স্বনামধন্য অভিনেত্রী আত্রিয়া সেনকে খুন করার চেষ্টা করে। এটি শুটিং ফ্লোরে দেখতে পাওয়া যায় যে মিহির এই আত্রিয়া সেনকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলার চেষ্টা করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে। এবং সেখানে প্রত্যক্ষদর্শীরাও উপস্থিত। মিহিরের দিকে সবার আঙ্গুল এবং সবাই ভাবছে যে মিহিরই তাকে খুন করার চেষ্টা করে এবং মিহির এখন একজন দুষ্কৃতী। তো এই মিহিরকে গ্রেফতার করা হলো এবং মিহিরকে গ্রেফতার করার পর এই যে গল্পটা, এই গল্পের সমস্ত রকম ইনভেস্টিগেশন চালু করে ওর যে বোন মুনায়ের হাজবেন্ড সায়ন। এরপর হঠাৎ করে একদিন লকআপ থেকে উধাও হয়ে যায় আমাদের মিহির, এবং যার ফলে পুরো শহরে আরো একরকম আতঙ্ক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপরে আসি মিহিরের স্ত্রী, অর্থাৎ তার সহধর্মিনীর কথায়। মিহিরের স্ত্রী একটা অদ্ভুত একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছে, যাকে আর অন্য কেউ নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে না, এবং যার ফলে মিহিরের স্ত্রী হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে নীলাম্বর ব্যানার্জিকে। এই নীলাম্বর ব্যানার্জি, আপনাদেরকে আমি বললাম, একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। তিনি এরপর গল্পে আসেন এবং এই গল্পের যে গ্রহ সত্যিটা কি সেটা খুঁজে বের করার জন্য হেল্প করে মিহিরকে। এবং এই মিহিরের স্ত্রীর নাম হচ্ছে মৃন্ময়ী। মৃন্ময়ী তার 2 বছরের বাচ্চা ছেলেকে নিয়ে একদম একা হয়ে পড়ে, কারণ তার হাজবেন্ড মিহির সরখেল বর্তমানে পুলিশের হেফাজতে, লকআপে তাকে রাখা হয়েছে। আর এই গল্পের যে মূল বিষয়বস্তু তা জানতে এবং পড়তে হলে আপনাদেরকে অবশ্যই এই বইটা কিনে নিয়ে পড়তে হবে। এবং আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনাদেরকে এই বইটা পড়ার আগে প্লিজ 13 নম্বর ফ্লোরটা অবশ্যই পড়বেন। না হলে কোথাও না কোথাও একটা অতৃপ্তি এবং খামতি কোথাও আপনাদের মনের মধ্যে এটা থেকে যাবে। এটা গেল গল্পের মূল বিষয়বস্তু। এইবার বইটার ব্যাপারে যদি আমি আসি, বইটির যে সুন্দর একটি উপরে যে ছবি আঁকা হয়েছে সেটা দুর্দান্ত, নো ডাউট খুব ভালো, এবং এর যে হরফগুলো সেগুলো খুব আকর্ষণীয়। 13 নম্বর ফ্লোরের ফন্ট পেজটা এতটা আকর্ষণীয় ছিল না, বাট মৃত জ্যোৎস্না রাত্রি এর ফন্টগুলো, ওর উপরের ছবিটা অত্যন্ত আকর্ষণীয়। এরপর পিছন দিকে এই গল্পের যে মূল বিষয়বস্তু, একটা সামারি আমাদেরকে দেওয়া হয়েছে, জাস্ট আমাদের বোঝার জন্য, বুঝতে পারার জন্য। এই বইটিও প্রকাশিত হয়েছে অভিযান পাবলিশার্স থেকে। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা আমরা পেয়ে যাব 320টি, এবং বইটি মোট মুদ্রিত মূল্য 500 টাকা। এবং বইটিকে উনি অভিষেক চট্টোপাধ্যায়, উৎসর্গ ঠিক বলা যাবে না, বাট উনি লিখেছেন
যে এই গল্পটি লেখার জন্য তাকে হেল্প করেছেন ওনার পুলিশ বন্ধু উজ্জ্বল হালদার এবং সুচিকিৎসক ও অসামান্য লেখক শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়। তো এই গল্পটা আমি অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করব। এটা একটা আগের গল্পটা যেমন একটা একটা সেম একটা ছন্দে একটা নির্দিষ্ট একটা তালে চলছিল, বাট এটা একটা ধীমে তালে চলা একটা গল্প। আপনাদের সকলেরই পড়তে খুব ভালো লাগবে। যত আপনারা গল্পের মধ্যে এগোবেন আপনাদের মনের মধ্যে চলে আসবে অনেক রকমের প্রশ্ন, অনেক কিছু অজানা তথ্য। কোথাও মনে হবে এটা কি এবং কেন। আর অবভিয়াসলি এই গল্পের একটা মেন যে আকর্ষণীয় বিষয়বস্তু সেটা হচ্ছে একটা একজোড়া সাদা চোখ, যে চোখ পুরো কলকাতা শহর একের পর এক হত্যা লীলা চালিয়ে যাচ্ছে এবং তাকে কেউ খুঁজেও পাচ্ছে না, তাকে কেউ ধরতেও পারছে না। এবং তারপরে সেই অবসান ঘটাতে নীলাম্বর ব্যানার্জি কিভাবে সেখানে পদক্ষেপ করেন এবং কি ঘটে তা জানার জন্য বইটা অবশ্যই কিনুন এবং পড়ুন। এবার বইটির মূল পৃষ্ঠা সংখ্যা মানে পেজের ব্যাপারে, বইটির বাইন্ডিং এই ব্যাপারে যদি বলি, বইটির বাইন্ডিং নো ডাউট মানতে হবে অভিযান পাবলিশার্স খুব ভালো একটা কাজ করেছে। বইটির বাইন্ডিং খুবই সুন্দর এবং খুবই ভালো। অ্যাটলিস্ট আজকের ভিডিওতে দেখানো যে বইগুলো আমি আপনাদেরকে দেখালাম সবার প্রথমে থাকছে এই বইটির বাইন্ডিং, তারপরে হচ্ছে বুক ফার্ম অ্যান্ড দেন তারপর দ্বীপ প্রকাশনীর মৃত্যু যখন দুবার আসে সেই বইটির বাইন্ডিং। বইটির পৃষ্ঠাগুলো খুব ভালো, হরফগুলো খুব সুন্দর এবং বইটির যে প্রচ্ছদ সেটি এঁকেছেন আমাদের পার্থ প্রতিম দাস নামক আমাদের শিল্পী। এই বইটি আপনারা কিনে নিতে পারবেন বুক ফার্ম, অভিযান বুক ক্যাফেতে গিয়ে আপনারা বইটি কিনতে পারবেন। এছাড়াও বইটি আপনারা পেয়ে যাবেন বইচিত্র.in এর থ্রু দিয়ে। আর এই বইটি প্রথম প্রকাশিত হয়েছিল 2023 সালে। ব্যাস, এই বইটির জন্য এইটুকুই। আর আজকের মতো এইটুকুটাই। নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাট হ্যাঁ, ওয়েট করুন। এই বইটি, এই যে 5টা বই আমি পড়লাম এই পুরো নভেম্বর মাস জুড়ে, এই বইগুলোর রেটিং আমি আপনাদের সাথে এখনই শেয়ার করব। তো শুরু করছি গাইস এবার বইগুলোর রেটিং এর উপর। সবার প্রথমে আমরা যে বইটার ব্যাপারে জানলাম, আমাদের আজকের ভিডিওর প্রথম বই চন্দ্ররাজার বলি বাই সঞ্জয় ভট্টাচার্য। এই বইটির প্রচ্ছদ, অলঙ্করণ, পৃষ্ঠা সংখ্যা, বইয়ের মুদ্রিত মূল্য, পেজের কোয়ালিটি, বাইন্ডিং সমস্ত কিছু মিলিয়ে আমি এই বইটিকে দেব 4.8 আউট অফ 5। এরপর আমি রেটিং দেব আমাদের আজকের ভিডিওর দ্বিতীয় বই দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত অতৃপ্ত অশরীরী বাই ডক্টর পল্লবী সেনগুপ্ত। এই বইটির বাইন্ডিং, পৃষ্ঠা সংখ্যা, বইয়ের হরফ, মুদ্রিত মূল্য সমস্ত কিছু মিলিয়ে আমি বইটিকে রেটিং দিব ফাইনাল রেটিং 4.2 আউট অফ 5। এরপর আমাদের তৃতীয় বই। এই তৃতীয় বই আজকে আমাদের অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা, অভিষেক চট্টোপাধ্যায়ের বই 13 নম্বর ফ্লোর। পাবলিশার্স আমাদের অভিযান পাবলিশার্স। এই বইটির সমস্ত রকম বিষয়কে বিবেচনা করে, সমস্ত কিছু দিককে মাথায় রেখে আমি বইটিকে রেটিংয়ে দেব 4.5 আউট অফ 5। এরপর চলে আসছে আমাদের চতুর্থ বইয়ে, যা ছিল আজকের আমাদের মৃত্যু যখন দুবার আসে বাই মিস দেবারতী মুখোপাধ্যায়, এবং এই বইটিও প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে। বইটিকে আমি অলঙ্করণ, প্রচ্ছদ, বাইন্ডিং, পেজের কোয়ালিটি সমস্ত কিছুর উপর বিবেচনা করে আমি বইটিকে দিব 4.7 আউট অফ 5। এরপর আমি চলে আসছি আমাদের আজকের ভিডিওর লাস্ট বাট নট দ্য লিস্ট বইকে নিয়ে, যা হলো মৃত জ্যোৎস্না রাত্রি, এগেন অভিষেক চট্টোপাধ্যায়, অ্যান্ড প্রকাশিত হয়েছে বইটি আমাদের অভিযান বুক ক্যাফে অর্থাৎ অভিযান পাবলিশার্স কর্তৃক। এই বইটিকে সেম আমি 4.8 রেটিং দেব। আজকের যত বই আছে তার মধ্যে এই বইটির রেটিং সব থেকে বেশি 4.8, কারণ এই অন্যান্য গল্প, অন্যান্য উপন্যাসগুলির থেকে এটি একটু বড়। নট অনলি দ্যাট বড় থাকার কারণে, প্রথমত এটা একটা
অদ্ভুত রকম প্যারানর্মাল একটা অ্যাক্টিভিটির উপর গড়ে উঠেছে। এর বইটির মধ্যে প্রতিটা প্লট, প্রতিটা টুইস্ট কোথাও না কোথাও আপনাদেরকে রোমহর্ষিত করবে, আপনাদের মনের মধ্যে নানা রকম প্রশ্ন জাগিয়ে তুলবে, আপনাদেরকে টান টান একটা উত্তেজনার মধ্যে রাখবে প্রথম পেজটা থেকে একদম বইয়ের শেষ পৃষ্ঠা পর্যন্ত। তাই জন্য আজকের উইনার আমাদের মৃত জ্যোৎস্না রাত্রি বাই অভিষেক চট্টোপাধ্যায় বাই 4.8 আউট অফ 5 পয়েন্টস। সো গাইস, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর মধ্যে যদি আপনারা এর আগে কোনো বই পড়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং মতামত দিবেন আপনার এই বইটি পড়ে কেমন লেগেছে। আর যদি কোনো বই আপনারা পড়ে না থাকেন তাহলে অবশ্যই, যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে গিয়ে সেই বইটি কিনুন, পড়ুন, পড়ে নিয়ে আবার কমেন্ট বক্সে ফিরে এসে জানাবেন আপনাদের বইটি কেমন লাগলো এবং আপনারা আউট অফ 5 বইটিকে কত রেটিং করবেন আর রেকমেন্ড করবেন কিনা অন্যদেরকে পড়ার জন্য। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা নো ডাউট অনেকটা বড় হয়ে গেছে। যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনারা যদি চান এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমি আসি এবং প্রতিটা বইয়ের ব্যাপারের ডিটেলসে আমি বিভিন্ন রকম তথ্য আলোচনা করি, বইয়ের অলঙ্করণ, পৃষ্ঠা সংখ্যা, পেজের কোয়ালিটি, হরফ, এমনকি রাইটারের ব্যাপারে এবং রাইটারের ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমি কিছু যদি বলি, ব্যক্তিগত জীবন মানে আমি অবশ্যই বলতে চাইছি তিনি জীবনে কি করেছেন, কি কি বই লিখেছেন, এই সমস্ত কিছু, তাহলে আপনারা কমেন্ট বক্সে সেটাও জানান। এবং যদি মনে হয় যে না আপনারা এত লং ভিডিও দেখতে চান না, আপনারা চান একটি একটি করে বইয়ের ব্যাপারে এক একটি ভিডিও, তাহলেও সেটা কমেন্ট বক্সে বলবেন। সো টিল দেন, গুড বাই, টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, গল্পে থাকুন। ধন্যবাদ। হ্যালো গাইস, তো আজকের মতো ভিডিও তো শেষ তো হয়ে গেল এখানেই। বাট আমার তোমাদের সাথে কিছু বলা ছিল, কিছু কথা শেয়ার করার ছিল। যে আমি যেহেতু প্রথমবার ভিডিও করছি ইউটিউবে এত লং একটা ভিডিও, তাই আমার কোনো স্ক্রিপ্ট রেডি করা ছিল না। যেটা করা ছিল সেটা আমি যতটা পেরেছি বলেছি, বাট কিছু কিছু জিনিস আমি ভুলে গেছিলাম। তাই জন্য ভিডিওটা কোথাও কিছু খামতি থাকলে প্লিজ আমাকে ক্ষমা করো। বাট আশা করছি আমি যতটা তোমাদেরকে ডেলিভারি করেছি সেটা তোমাদের সকলের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, আর একবারে দেখতে না ইচ্ছে হলে অবশ্যই খাপে খাপে দেখো এবং প্রতিটা বইয়ের ব্যাপারে তোমরা অবশ্যই জেনো। আর অবভিয়াসলি তোমরা যখন এতদূর চলে এসেছো ভিডিওর, তার মানে নিশ্চয়ই তোমরা পুরো ভিডিওটা দেখেই তারপরে এসেছো। তার জন্য তোমাদের সকলকে, যারা যারা এতদূর পর্যন্ত এসেছো, তাদেরকে আমার মন থেকে হার্দিক এবং আন্তরিক শুভকামনা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ, আর একটা তোমাদেরকে নিউজ দেওয়ার ছিল। আমার কিছু বন্ধুরা যারা খুব আমার ক্লোজ যারা ফ্রেন্ড এবং আমার পরিবারের কিছু ব্যক্তিবর্গ বিশেষ, যারা আমাকে উপদেশ দিল যে আমার চ্যানেলের নামটা চেঞ্জ করতে, এটা একটু বাট লাইক খুব একটা ভালো লাগছে না, অনেকেরই আমাকে বললো। সো সেই জন্য আমি নামটা চেঞ্জ করলাম। আমার কয়েকজন বন্ধুরা আমাকে সাজেস্ট করলো, এবং কি নামটা আমার যে নতুন নামটা আমি ক্রিয়েট করছি, সেটার জন্য ক্রেডিট সম্পূর্ণ ওদেরই যাওয়ার কথা। তার কারণ আমি নামটা ভেবেও দেখিনি, আমার মাথাতেও আসেনি, ওরাই ক্রিয়েট করেছে, ওরাই আমাকে বলেছে। আমার নতুন চ্যানেলের নাম হচ্ছে @বুকিশ লা ভিদা বাংলা। বুকিশ মানে হচ্ছে যে বেসিক্যালি তোমার বইপত্রের ভালোবাসে বা বইয়ের প্রেমী, জাস্ট লাইক দ্যাট। অ্যান্ড লা ভিদা শব্দটা আমার কাছে অত্যন্ত নতুন, আমি জানি না এটা কোন শব্দ, যত সম্ভব ওটা মনে হয় বলো ফ্রান্সের, আই থিঙ্ক, আমার খেয়াল পড়ছে না। বাট লা ভিদা মানে হচ্ছে ফর এভার লাইফ বা রেস্ট অফ দ্য লাইফ, অ্যান্ড বাংলা মানে তো অবশ্যই আমাদের বাংলা ভাষা। সো থ্যাংক ইউ, গুড বাই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইজ। আজ চলে এসেছি ওকে। সো
এইবার আমরা শুরু করছি আমাদের পরের বইটি নিয়ে। পরের বইটি একটা খুব ইন্টারেস্টিং, একটা খুব অন্য স্বাদের এবং অন্য ধরনের একটা বই। বলতে গেলে এই বইয়ের মধ্যে দুটো গল্প আছে এবং দুটোই কাইন্ড অফ বলতে পারো একটা উপন্যাস এবং একটি উপন্যাসিকা। তো চলে এসেছি টেনটেনা পল্লবী সেনগুপ্তর লেখা আমাদের চতুর্থ বইটিকে নিয়ে। নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাট হ্যাঁ, ওয়েট করুন, এই বইটি, এই যে 5টা বই আমি পড়লাম এই পুরো নভেম্বর মাস জুড়ে, এই বইগুলোর রেটিং আমি আপনাদের সাথে এখনই শেয়ার করব। তো চলো করুন গাইস,